মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারিটা এসেছে মিনিমাল অ্যাক্সেস সার্জারিতে। হার্ট সার্জারি বললে আমাদের মনে প্রথমেই আসে বড় একটা অপারেশন আর তারপরে অনেক দিন বেড রেস্ট। কিন্তু মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে। মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি MICS আর রোবোটিক সার্জারির জন্য এই সার্জারিগুলো ভীষণ সেফ ভাবে করা যায়। আমি শিল্পী জয়সওয়াল সেন, আর আমার খুব সৌভাগ্য আজকে আমার সঙ্গে আছেন ডক্টর অরুণাংশু ধোলে, সিনিয়র কার্ডিয়াক সার্জন, মণিপাল EM বাইপাস হসপিটাল। ডক্টর ধোলে 25 বছর থেকে কার্ডিয়াক সার্জারি প্র্যাকটিস করছেন আর নতুন টেকনিক্সগুলোকে কার্ডিয়াক অপারেশনসে ব্যবহার করছেন। আপনাকে খুব সুস্বাগত। নমস্কার। ডক্টর ধোলে, সহজ ভাষায় যদি কাউকে বোঝাতে হয়, ট্রেডিশনাল ওপেন হার্ট সার্জারি আর মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারির মধ্যে মূল পার্থক্যটা কোথায়? ট্র্যাডিশনাল ওপেন হার্ট সার্জারি বলতে আমরা যেটা বুঝি যে সেখানে আমাদের হার্টের বুকের মাঝখানে যে আমাদের হার্ট থাকে তার নাম হচ্ছে স্টারনাম, এটাকে কেটে আমাকে হার্টে পৌঁছতে হবে এবং আমরা হার্টকে কমপ্লিটলি স্টপ করে হার্টের মধ্যেকার যে অপারেশনগুলো করব ভিতরে ঢুকে, দ্যাট ইজ কল্ড ইউজুয়ালি দ্য ওপেন হার্ট সার্জারি। সেখানে আমাদের হার্ট স্টপ করার একটা ব্যাপার থাকে, এক্সপোজারের ব্যাপার থাকে। অ্যান্ড ওপেন হার্ট মিনস এই নয়, মানুষের মধ্যে ধারণা, আমি যেটা দেখেছি যে হার্টটাকে বাইরে বের করে আনা হয় তারপরে অপারেশন করে আবার ভিতরে দিয়ে দেওয়া হয়, এটা একমাত্র হার্ট ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে হয়ে থাকে। বাট মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারির মাধ্যমে আমরা কিন্তু ওই সেম পদ্ধতিগুলোকেই করব। যদি আমাকে ভালভ চেঞ্জ করতে হয় সেখানে আমরা হার্ট স্টপ করব, হার্ট স্টপ করে হার্টের ভিতরের পোর্শনে ভালভ চেঞ্জ করব, করে আবার বেরিয়ে আসবো। বা যদি বাইপাস সার্জারি করতে হয় সেখানে আমরা ছোট করে ইনসিশন দেব এবং বুকের মাঝখানের হাড়টাকে যদিও কাটতে হয় কোনো কারণে, পুরোপুরি কাটবো না, আংশিকভাবে এটাকে কাটা হয়। বাট মোস্ট অফ দ্য টাইম আমরা বুকের দুদিকের ছোট্ট অংশকে কাটি যেখানে কোনো হাড় কাটা যায় না। তো বেসিক্যালি মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারিতে আমাদের বুকের মাঝখানের হাড়টাকে ইউজুয়ালি আমরা স্পেয়ার রাখার চেষ্টা করি। আচ্ছা, মানুষের আর একটা সবাই জানতে চায়, রোবোটিক সার্জারি আর এই MICS এর মধ্যে তফাৎটা কোথায়? এটা তফাৎ বলাটা একটু ভুল হবে, কারণ মিনিমালি ইনভেসিভ সার্জারির মধ্যে আমাদের রোবোটিক সার্জারিটা চলে আসে। এটা মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি একটা প্রসেস বা পদ্ধতি, যেখানে যখন আমরা রোবটের সাহায্য নিই তখন আমরা তাকে বলবো যে রোবোটিক অ্যাসিস্টেড কার্ডিয়াক সার্জারি। তো আমরা কি রজনীকান্তের মুভিজ এর মতন ওইদিকে যাচ্ছি যেখানে একটা রোবট এসে আমার হার্টের অপারেশন করে দেবে? এটা কি ওরকম? না, এটা একদমই ওরকম নয়। সো ইটস এ রোবট বেসিক্যালি, এটা স্বয়ংক্রিয় রোবট নয় যে নিজে থেকে চলবে এরকমটা নয়, বা ওকে আমি যা প্রোগ্রাম করে দিলাম সেই মতো হেঁটে চলে বেড়াবে, খাবার দিয়ে আসবে, ইটস নট লাইক দ্যাট। তো এখানে আমাকে কন্ট্রোল করতে হবে রোবটকে। এখানে কিছু কিছু আমাদের হাতের মুভমেন্ট বা অপারেশনের সময় মিনিমাল ইনভেসিভ সার্জারিতে আমাদের কিছু লিমিটেশন থাকে, যেগুলো ইনস্ট্রুমেন্টেড বেসড হয়, ইনস্ট্রুমেন্টের মুভমেন্ট বেসড হয়। যেখানে এই রোবটের ক্ষেত্রে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে রোবটের আর্ম মুভমেন্ট, এবং একটা ছোট্ট কি হোলের মধ্যে দিয়ে আমরা ওই ইনস্ট্রুমেন্টগুলোকে প্রবেশ করাতে পারি। সেখানে আমাদের শরীরের সাথে ওই ইনস্ট্রুমেন্টগুলোর মিনিমাম প্রেশার এফেক্ট হয়, যার জন্য ব্যথা যন্ত্রণা খুব কম হয় অপারেশনের পরে। আর ভিতরে আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলোর মুভমেন্ট সেগুলো 360 ডিগ্রি এবং 570 ডিগ্রি পর্যন্ত আমরা করতে পারি, যেগুলো আমাদের আর্মের বা রিস্টের মুভমেন্টের সাথে থেকে অনেক বেশি। সো দ্যাট অ্যাডভান্টেজ উই আর গেটিং ফ্রম দ্য রোবট। তো ওই প্রিসিশনটা আপনি বলছেন অনেক বেশি একটা রোবটের মধ্যে। হ্যাঁ, ডেফিনেটলি এটা অনেকটা বেশি, কারণ বাট এর মধ্যে একটা বলবো যে দ্যাট প্রিসিশন, দ্য ওয়ার্ড ইউ হ্যাভ সেড, যে এখানে আমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ইটস এ কি বলবো, ভিডিও গেম।
ইটস এ মডিফাইড অ্যান্ড দ্য আলটিমেট ভিডিও গেম, যেখানে আমরা অনেক ভিডিও গেমে দেখেছি যে গুলি হচ্ছে এইসব ব্যাপারগুলো থাকে, তো সেখানে কোনো হিউম্যান বিংস ডিরেক্টলি প্রেজেন্ট থাকে না, না, বাট এখানে একটা লাইভ বডি, ইটস নট এ ডেড বডি Absolutely. অর এনি অ্যানিম্যাল আমার সাবজেক্ট এরকমটা না। না, সো ইটস এ লিভিং ম্যান, যা আমরা হার্টের অপারেশন করছি। তো এইখানে এই প্রিসিশন ব্যাপারটা, যে আমাদের এই কার্ডিয়াক সার্জারিতে নামার আগে প্রচুর প্র্যাকটিস করতে হয়, আমাদের আর্ম মুভমেন্ট, আমাদের হ্যান্ড সাই কোঅর্ডিনেশন তৈরি করতে হয়, আমাদের ড্রাই ল্যাব করতে হয়, ওয়েট ল্যাব করতে হয়, দেন উই ক্যান গো ফর দিস। তো প্র্যাকটিস আর তার উপরে রেসপন্সিবিলিটি দুটোই চলে আসছে। স্যার, ইউজুয়ালি আমরা দেখি কি একটা ওপেন হার্ট সার্জারির একটা প্ল্যানিং আর একটা প্রেপারেশন সার্জিক্যালি করতে হয়। আপনাকে অ্যাজ আ সার্জন উইথ দ্য রোবোটিক সার্জারি কিভাবে প্রেপারেশনটা হয় ফর দি অপারেশন? তো বেসিক্যালি যে কোনো অপারেশন করতে গেলে তার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে যে ইমার্জেন্সি অপারেশন, না কি সেটা একটা প্ল্যান্ড ওয়েতে আমরা অপারেশন করছি। তো ইউজুয়ালি যদি কোনো ইমার্জেন্সি অপারেশন হয়, তাহলে আমরা সেখানে রোবটকে কখনো ইউজ করব না, বা আমরা মিনিমালি ইনভেসিভ সার্জারিকে কখনোই সেখানে আমরা প্রেফার করব না। যেখানে আমরা প্ল্যান্ড ওয়েতে সার্জারি করব, যে একটা মানুষের ধরুন হার্টের 3টে ব্লক আছে আর্টারিতে, তাকে আমি সার্জারি করব, বা কারোর একটা ভালভের ক্ষতি হয়ে গেছে, ভালভে ডিজিজ হয়ে গেছে, তাকে আমাকে চেঞ্জ করতে হবে, বা ইটস এ কম্বাইন্ড প্রসিডিওর। তো এগুলো আমাদের অনেক ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, এবং যে কোনো সার্জারি করতে গেলে তার একটা মূল ক্রাইটেরিয়া হচ্ছে যে আদার সিস্টেমগুলো আমার ঠিকঠাক কাজ করছে কিনা। তো যদি আমি শুধু হার্ট নিয়ে আমার শরীর নয়, যে আমি হার্ট সারিয়ে দিলাম সবকিছু ভালো হয়ে গেল, ওই পেশেন্টকে আমাকে পুরোপুরি অজ্ঞান করতে হবে। যে সময় উনি অজ্ঞান থাকবেন, ওনার অক্সিজেনের ব্যাপারটা আমাকে খেয়াল রাখতে হবে, সেটা আমরা ভেন্টিলেশনের মাধ্যমে দিয়ে থাকি। তার লাংয়ের কন্ডিশন কি আছে, ডিউরিং অপারেশন তার ইউরিন কতটা আসছে, তার প্রি এক্সিস্টিং আগে থেকে কোনো কিডনি ডিজিজ ছিল কিনা, সুগার আছে কিনা, পেশেন্ট স্মোক করতো কিনা, আগে কোনো বড় স্ট্রোক হয়ে গেছে কিনা। These factors are very important. Very important. And the most important factor is the function of the heart. হার্টের কর্মক্ষমতা কিরকম। যদি একটা নর্মাল কর্মক্ষমতার হার্টকে আমরা অপারেশন করি, তার রেজাল্ট অনেক বেটার হয় রাদার দেন আমরা যদি দুর্বল হার্টে অপারেশন করি। তো ইটস এ মেজর ফ্যাক্টর ফর দ্য প্রিপারেশন ফর দ্য হার্ট অপারেশন, যেখানে আমাদের প্রত্যেকটা ক্রাইটেরিয়াকে ম্যাচ করাতে হয়, আমাদের রিস্ক অ্যাসেস করতে হয়। তারপরে আমরা যখন বুঝতে পারি নো দিস পেশেন্ট সেফলি ক্যান বি হ্যান্ডেলড বাই দ্য মিনিমাল ইনভেসিভ সার্জারি অর দ্য রোবোটিক সার্জারি, দেন উই ক্যান পুট দেম ফর অপারেশন। তো আমি আপনি উত্তর দিয়ে দিয়েছেন, কিন্তু আরেকবার বলবো, মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি কোন পেশেন্টদের মানে ইউজুয়ালি খুব উপকারী হয়? মানে পেশেন্ট মানে ইন টার্মস অফ কি ওদের যন্ত্রণা আছে, কি একটা কন্ডিশন আছে দ্যাট ইউ ফিল কি এটা আপনার MICS করলেই ভালো, মানে ওই ক্যাটেগরিগুলো যদি একটু ভ্যালভে আপনি বললেন, এভাবে একবার একটু রিপিট করে দিতে পারেন, মানে উইচ পেশেন্টস ক্যান কাম। তো অ্যাকচুয়ালি আমরা এই যে আপনি প্রথমেই বললেন যে অ্যাডভান্সমেন্ট অফ দ্য মেডিকেল সায়েন্স, তো কন্টিনিউয়াসলি দিস অ্যাডভান্সমেন্ট ইজ গোয়িং অন, চলেই যাচ্ছে নিরন্তর। আমাদের কিন্তু কি বলবো, রিসার্চের কোনো শেষ নেই। আজ একটা পদ্ধতি, দুদিন পরে সেটাকে আরো সহজ করে আবার নতুন পদ্ধতি। আর আপনি যেমনি বললেন প্রত্যেক বডি একটা অন্য বডি, দুজনই কোনোদিনই সেম হতে পারে না। হ্যাঁ, তো সুতরাং এই ক্ষেত্রে আমরা বলবো যে যখন আমরা যে কোনো অ্যাডাল্টকে আমরা কিন্তু চুজ করতে পারি ফর মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি, এবং বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলবো যে ইউজুয়ালি আমরা যদি 18 বছরের আগে ধরি, এবং সে যদি ওয়েল বিল্ড হয়, তার হাইট, ওয়েট, চেস্টের সাইজ, এইসবগুলো যদি আমরা দেখি যে এখানে আমরা মিনিমাল ইনভেসিভ করতে পারবো, করে তাকে বেনিফিট দিতে পারবো, দেন আমরা সেখানে যেতে পারি। তো মোস্টলি এটা অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জারি এবং অ্যাকোয়ার্ড ডিজিজের ক্ষেত্রেই করা হয়, এবং এখানে দু একটা আমাদের কন্ট্রাইন্ডিকেশন এখন হয়েছে যেগুলো আগে প্রচুর ছিল। তো সেই কন্ট্রাইন্ডিকেশন গুলো আমাদেরকে একবার ফিট করে দেখে নিতে হয়, যে সেই ব্যক্তি, যেমন আমরা যদি পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ পাই, যেখানে আমরা ক্যানুলেশনে আমাদের প্রবলেম হবে, হার্টকে আমাদের বাঁচাতে প্রবলেম হবে,
তাহলে আমরা সেখানে ইউজুয়ালি অ্যাভয়েড করি। যদি দেখি যে এর প্রচন্ড লাংসের সমস্যা আছে, তখন আমরা সেটা, কারণ একটা লাংয়ের উপর ভর করে আমাকে রোবোটিক বা মিনিমাল ইনভেসিভ করতে হয় বাইপাস সার্জারির ক্ষেত্রে, তখন আমাদের অ্যাভয়েড করা ভালো। খুব যদি সিভিয়ার আমার চেস্টে ডিফর্মিটি থাকে, তখন আমাদের কিন্তু মিনিমাল অ্যাক্সেস সার্জারিকে অ্যাভয়েড করা ভালো। আপনি খুব একটা জরুরি কথা বলেন বাচ্চাদের নিয়ে। আমরা খবরে সবসময় দেখতে থাকি বা পড়তে থাকি কি কনজেনিটাল ডিজিজেস, মানে হার্ট ডিজিজ বাই বার্থ অনেক বাচ্চাদের থাকে, আর ওটা নিয়ে অনেক সমস্যা হতে থাকে। ওখানে আপনি কি ভাবেন, একটা ট্রেডিশনাল সার্জারি বেটার কি MICS এর এখনো টাইম আছে ওই জায়গাটা পৌঁছানো? না, বাচ্চাদের ক্ষেত্রে বললাম যে যদি তার একটা বডি ওয়েট মোটামুটি 40 কেজির কাছাকাছি থাকে, যত ছোট মানে বাচ্চা 5 বছরের বিলো বাচ্চাদেরকে নট রেকমেন্ডেড, never recommend that the minimal invasive for kids. আর একটা খুব মানে পেশেন্ট তো আছেই, কিন্তু পরিবার ওদের সবসময় একটা চিন্তা থাকে কি নতুন টেকনোলজি মানে কি সেফ হবে কিনা। আপনার কি মতামত, মানে ইন টার্মস অফ ট্রেডিশনাল আর MICS এর যদি আমরা কম্পেয়ার করি, সেফটি প্যারামিটার্সটা কোথায়? তো বেসিক্যালি আমরা যে কনভেনশনাল ওয়েতে যে সেফটি মেজারগুলো দেখে থাকি, এখানেও আমরা সেম সেফটি মেজারগুলো আমাকে নিতে হয়। আচ্ছা, এমন নয় যে জোর করে আমি একটা শুধু আমার নিজের ইচ্ছার জন্য MICS করে ফেললাম। সো দ্য ফার্স্ট টার্গেট দ্যাট যে আমাকে পেশেন্টকে অপারেশন করে সুস্থ অবস্থায় বাড়ি পাঠাতে হবে এবং তার কোয়ালিটি অফ লাইফ আমাকে ইমপ্রুভ করতে হবে, যেটা আগে আমার কনভেনশনাল সার্জারিতে একটু হলেও হ্যাম্পার্ড হয়। এখানে মানুষের চিন্তা ভাবনাটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আমরা যে পেরিফেরিতে বাস করি বা যেখান থেকে পেশেন্ট আসে, মোস্ট অফ দ্য টাইম দে আর নট ওয়েল এডুকেটেড about the surgery, about the outcome. কারণ হার্টের সার্জারি তো চট করে সবার হয় না, পপুলেশনের পার্সেন্টেজও কম। তো এবার হার্ট সার্জারি কেন লোকে ভয় পায় এত, বিকজ দিস ইজ দ্য অনলি পাম্পিং সিস্টেম অফ আওয়ার হার্ট। আমাদের বাকি যে অর্গানগুলো বেঁচে আছে সেটা প্রতিটা মুহূর্তে এই হার্টের রক্ত চলাচলের মাধ্যমেই বেঁচে আছে। সেখানে খাবার পৌঁছয়, সেখানে অক্সিজেন পৌঁছয়, সেখানে আরো মাইক্রোনিউট্রিয়েন্টস পৌঁছয়, যা যা শরীরের দরকার আমাদের সেগুলো হার্ট থেকেই পরিচালিত হয়, সঞ্চালিত হয়। এখন সেই হার্ট যদি আমাদের দুর্বল হয়ে যায় বা হার্ট যদি খারাপ হয়ে যায়, তখন আমি বাঁচবো কি করে? মানুষের মনে এই একটাই ভয় থাকে যে আমি আবার সুস্থ অবস্থায় আমার কাজে ফেরত যেতে পারবো কিনা। সেটা একটা কোয়েশ্চেন। আর মানুষের মধ্যে এটা বলবো একটু আমাদের সামাজিকভাবে একটু মানে কি বলবো কুসংস্কারাচ্ছন্ন লোকে হয়ে থাকে, এই অজ্ঞান হয়ে গেছে, এর হয়তো আর জ্ঞান ফিরবে না। জ্ঞান না ফিরলে আমি তো অপারেশন করাবো না। বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে পেশেন্ট 1 বছর করে ঘুরে এসেছে, শুধু সে জ্ঞান হারাবে সেই ভয়ে 1 বছর অপারেশন করেনি, তারপরে এসে বলছে না ডাক্তারবাবু আমি এখন মনে বেশ শক্তি সঞ্চয় করেছি। কিন্তু ট্রুলি স্পিকিং আমাদের অ্যানাস্থেসিয়া এত ভালো ভালো ড্রাগ এসছে, আর ওই আগে যেরকম মনে হতো 72 ঘন্টা আগে না হলে কিছু বলা যাবে না, সেগুলো হয় আমাদের, বাট দ্যাট ইজ ইন দ্য ইমার্জেন্সি কেসেস। বাট আমরা যদি একটা ভালো হার্টে একটা প্ল্যান্ড ওয়েতে একটা মানুষকে অপারেশন করি, যে স্মোক করেনি, যার সুগার নেই, আই মিন আদার ব্যাড ফ্যাক্টরস যার নেই, তার ক্ষেত্রে কোমরবিডিটিস নেই, আউটকাম তার ভালো হতে বাধ্য। আর আমরা শুনেছি যারা MICS এর মানে রোগী থাকেন, উনি প্রায় 5 দিনের মধ্যে লিভ পেতে পারেন, আর সপ্তাহখানেক মধ্যে ওরা ইফ দে আর ফাইন মানে দেখেন আবার কাজে চলে যেতে পারেন। এটা কি সত্যি? হ্যাঁ, এখানে আমি যেটা প্রথমেই বললাম যে যেহেতু আমরা বুকের মাঝখানের হাড়টা কাটছি না, তো এই একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আমরা পাই সেখানে। বুকের মাঝখানের হাড় কাটলে তার একটা ব্যথা থাকে এবং মুভমেন্টের সাথে সেটা অনেকটাই আমাদের বেড়ে যেতে পারে, বা কমে গেলেও সেটা কিন্তু দীর্ঘদিন ধরে একটা ন্যাগিং পেন একটা হতে থাকে। সাবধানে তো থাকতে হয়, সাবধানে থাকা, ঝুঁকতে পারবেন। কিন্তু যখন আমরা মিনিমাল ইনভেসিভ থোরাকোটমি করি বা আমরা যদি পার্সিয়াল স্টার্নোটমি করি, ওই লিমিটেশন গুলো পেশেন্টের থাকে না। আপনি বলছিলেন আমরা রিসেন্টলি আমরা 3rd পোস্ট অফ ডে, মানে ধরুন আজকে যদি আমি অপারেশন করে থাকি, কাল পরশু দিনে আমি তাকে ডিসচার্জ করতে সক্ষম। এত তাড়াতাড়ি? মানে তাহলে
তাহলে ওনার কন্ডিশন একদমই ভালো ছিল। এক্স্যাক্টলি, এখানে আমি একটা কথা বলবো যে ইটস এ মাল্টিফ্যাক্টোরিয়াল থিং। কারেক্ট, হ্যাঁ। ওনার যদি লাং ভালো থাকে, আমরা যদি লাং এর কেয়ার অপারেশনের পর ভালো করে নিই, ওনার যদি হার্ট ভালো থাকে, হার্টের গ্রাফটিং সুন্দর করে হয়, ওনার ব্লিডিং যদি একদম কম হয়, তো ইন দ্যাট কেস আমরা কিন্তু সক্ষম যে পেশেন্টকে আমরা থার্ড পিওডিতেই বাড়িতে আমরা ছাড়তে পারবো। বাহ স্যার, লং টার্ম বেনিফিটস আমরা যে কি উপকার পাই MICS থেকে একটু যদি বলেন। এখানে আমি বলবো যে লং টার্ম এবং শর্ট টার্ম দুটো বেনিফিটই আমরা কিন্তু MICS থেকে পাই। আচ্ছা, আমাদের করা MICS পেশেন্ট অপারেশনের 2 সপ্তাহ পর তিনি নিজে ড্রাইভ করে নিজের অফিসে গেছেন। আচ্ছা, বাহ। তো সুতরাং কারণ ছোট্ট একটা অংশ আমরা কাটছি, যেখানে কোনো বোনস কাটি না, শুধু মাসেল গুলো একটু স্প্লিট করি, ওই সামান্য একটু ব্যথা ইনিশিয়ালি থাকে, তারপরে পেশেন্ট একদম পেইন ফ্রি হয়ে যায়। হ্যাঁ, বিকজ সবার একটা ধারণা কি হার্ট অপারেশন মানে বড় একটা অপারেশন, একদমই ইনি তো একদম বেড রিডেন থাকবেন, ইনি কিছু করতে পারবেন না। এইখানে আমি একটু আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এখানে দুটো পার্ট থাকে। একটা হচ্ছে যে পেশেন্টের ফ্যামিলির পার্ট, আর একটা হচ্ছে সোসাইটির পার্ট। আপনি যদি গিয়ে হার্ট অপারেশন করে পেশেন্টকে বলেন যে না আমি তোমাকে ক্লিন চিট দিচ্ছি, তুমি গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারো, এইদার ওর পাড়ার লোক এসে ওকে বসিয়ে রাখবে বাড়িতে, এই তোমার হার্ট অপারেশন করে এসে ছাদে উঠছো, এখানে কিছু হয়ে যাবে। আর আদারওয়াইজ পেশেন্টের বাড়ির লোক বলবে না না তুমি উপরে উঠো না, কিছু একটা হয়ে যাবে। সো এটা যেমন ওনাদের একটা অভিজ্ঞতার অনভিজ্ঞতার ফল, আর সেরকম একটা মনের ভয়। কিন্তু এই জিনিসগুলো যখন একটা ডাক্তারবাবু ওনাদেরকে বলছেন, আমি তো পেশেন্টের পালস বুঝি, আমি তো কন্ডিশন বুঝি, আমি কোন অবস্থায়, যে পেশেন্টকে আমার রেস্টের দরকার আমি ডেফিনেটলি বলে দেবো যে আপনি রেস্টে থাকুন। কিন্তু যে পেশেন্টের রেস্টের দরকার নেই সেই পেশেন্টকে কিন্তু আমরা কোনোদিন রেস্ট্রিক্ট করলে তাহলে আমরা মিনিমাল ইনভেসিভের অ্যাডভান্টেজও দিতে পারবো না, কার্ডিয়াক সার্জারির ভয় থেকেও আমরা তাকে দূরে সরাতে পারবো না। তো সুতরাং এই ভয়টাকে আমাদের জয় করতে হবে যে হার্ট অপারেশন ডেফিনেটলি একটা বড় অপারেশন, কিন্তু তার মানে এই নয় যে এটা একটা বোঝা অপারেশন, যে আমি অপারেশন করে ঘরে বসে আছি। তাহলে তো আমার অপারেশন করার কোনো দরকার ছিল না, আমি ওনাকে মেডিসিন দিতাম, দিয়ে বলতাম যে আপনি খাটে বসে থাকুন, লিভ লং। তাহলে আমরা বলতে পারি কি মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি একটা কনফিডেন্সও দেয় মানুষকে, কি আমি ওরকম আমার ছাতি খুলে আমি বসে আছি না, আমাকে একদম খুব সিস্টেম্যাটিকলি প্রিসিশন ওয়াইজ আমার অপারেশন হয়েছে, যেখানে আমি একটা টেকনোলজির পার্টও হয়ে গেছি। আমরা আস্তে আস্তে এই ডিসকাশনের এন্ডের দিকে যাচ্ছি। আগামী 10 বছরে আমরা যেভাবে এগোচ্ছি মেডিকেল সায়েন্সে, আপনার কি মনে হয় কিরকম MICS এগোবে, মানুষ কিরকম ওদেরকে MICS কে অ্যাডপ্ট করবে, আর কি কি উপকারী এই অপারেশন, এই সার্জারিটা? এটা হচ্ছে আমার মনে হয় আলোচনার ক্ষেত্রে একটা বিশাল গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। কারণ এই যে আগামী 10 বছর, তো কোনো একটা জিনিসের যখন স্টার্ট হয় ডেফিনেটলি সে কিন্তু, আমরা যখন একটা বাচ্চা গ্রো করে সে দৌড়তে পারে না, সে বারবার হোঁচট খায়, পড়ে যায়, আবার ওঠে, সাপোর্ট পায়, আবার তখন হাঁটতে শেখে, তারপরে চলতে শেখে, তারপরে দৌড়ায়। তো পৃথিবীর সমস্ত রকম নিউ টেকনিকেরও সেম কন্ডিশন। কিন্তু আমাদের মিনিমাল ইনভেসিভ সার্জারি কিন্তু এই মুহূর্তে আমরা নিউ টেকনিক বলবো না, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড ওয়ান। প্রচুর সার্জারি হয় এখন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে সারা পৃথিবীতে যত না অপারেশন হয় মিনিমাল ইনভেসিভে, তার থেকে অনেক বেশি অপারেশন আমাদের ভারতবর্ষে হয়। আচ্ছা। এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি পেশেন্টকে দুটো অপশন দিয়েছি। সে পেশেন্ট আমাদের ডিব্রুগড় থেকে এসছেন হার্টের অপারেশন করাতে। তা আমি বললাম যে দেখুন, আপনি তো ধূমপান করেন না, আপনার হার্টের ফাংশন ভালো আছে, একটু সুগার আছে, তো বেটার টু অ্যাভয়েড আওয়ার স্টার্নাল কাট। তা আপনি কি চুজ করবেন, thoracotomy, MICS bypass or the sternotomy bypass? Gladly accepted যে না ডাক্তার আমি ছোট করে এই অপারেশন করব। মোস্ট অফ দ্য পেশেন্ট নাও ইজ টেকিং দ্যাট টেকনিক। এবং এর সুবিধা আমি যেটা বলেছি, এই স্টার্নামে যেহেতু আমরা হাত দিচ্ছি না, তো স্টার্নাম রিলেটেড কমপ্লিকেশন উইল বি অ্যাবসলিউটলি জিরো হেয়ার, কোনো কমপ্লিকেশন থাকবে না। এবং পেশেন্ট মানে
এক সপ্তাহ পরে এসে ছুটির সময় আমি রোবোটিক পেশেন্টকে জিজ্ঞেস, না ডাক্তার এখানে শুধু একটু হালকা চাপ লাগছে, ব্যাস আর কিছু নেই আমার। একদম মিনিমাম। ইউ আর সো ফিট অ্যান্ড ফাইন যে দেখে মনে হবে না যে কি আমরা 5 দিন আগে মানে আমরা রোবটে বলতে অপারেশন পারি করেছি। মিনিমাল ইনভেসিভ আর মিনিমাল ব্যথা, মিনিমাল কষ্ট, একদম, একদম এই মিনিমালি ওয়ার্ডটা খুব সুন্দরভাবে ইউজ হয়েছে। এখানে স্কারও খুব কম থাকে এবং সেটা বডি ওপেন করলে ইউজুয়ালি দেখাও যায় না। তো কসমেটিক ভাবেও খুব পরিষ্কার অপারেশন একটা, খুব ইম্পর্টেন্ট। ওয়ান্ডারফুল। আপনি একজন হার্ট এক্সপার্ট, তো হার্ট সেফটি নিয়ে একটা প্রশ্ন তো আমি করবই। আমরা জানি অনেকজন স্মোকিং করেন, প্লাস আমরা এখন যে এনভায়রনমেন্টে থাকছি ওখানে পলিউশন প্রচন্ড বেশি। সারাক্ষণ আপনি AQI শুনতে থাকবেন। ডেফিনেটলি আমরা কাশছি, আমাদের সবসময় সর্দি থাকছে, অ্যালার্জিস থাকছে পলিউশনের কারণে। এই পলিউশনটা আমাদের হার্টের পক্ষে কিরকম মানে ডিস্ট্রেস প্রোভাইড করছে, আর আমাদের কি করা উচিত তাহলে আমরা 2026-এ সুস্থভাবে আমাদের হার্টকে রাখবো? আমার মনে হয় এটা এই মিলেনিয়ামের সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা যেদিকে যাচ্ছি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড এভরিথিং, সো এভরিথিং ইজ রিকোয়ার্ড ইন আওয়ার লাইফ। সব কিছু লাগবে আমাকে, সায়েন্সের প্রোগ্রেসে করতে হবে, স্যাটেলাইটও পাঠাতে হবে, তারও যে গ্যাস বেরোচ্ছে সেটাকেও আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। বাট স্টিল এই যে গ্রিন ওয়ার্ল্ড আমাদের, সেই গ্রিন ওয়ার্ল্ডকে আমাদের গ্রিনই রাখতে হবে। দ্যাট ইজ অলসো আওয়ার জব অ্যান্ড আওয়ার রেসপন্সিবিলিটি। হার্ট কিভাবে রিলেটেড হয়? The smoking can be the single factor. Smoke একমাত্র আমি দেখেছি 35 years, 25 years আমরা এত কম বয়সেও এখন দেখছি যে হার্ট অ্যাটাক হচ্ছে এবং পেশেন্ট চলে আসছে, কারোর কোনো নেশা নেই, কিচ্ছু নেই, এমন পেশেন্টও দেখেছি। তো ডেফিনেটলি সেখানে একটা খাদ্যাভ্যাস এবং প্রকৃতির একটা প্রভাব ওইসব পেশেন্টের মধ্যে আছে। সিগারেট স্মোকিং এ যে জিনিসটা থাকে সেটা নিকোটিন, সেটা আমাদের সব জায়গায়, হার্টের ভেসেলে, ব্রেনের ভেসেলে, আমাদের পেরিফেরাল আর্টারি, সব জায়গাতে প্রবলেম তৈরি করে। কিন্তু এই পলিউশনের ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমাদের যে পলিকার্বন মেটেরিয়াল আমরা এত ইউজ করছি, এত বাজারে পলিউশন হচ্ছে, সব তো পলিকার্বনের জিনিসপত্রগুলো। তো সেখানে লাং খুব বাজেভাবে অ্যাফেক্টেড হয়, এবং লাং যদি বাজেভাবে অ্যাফেক্টেড হয় তাহলে আমরা কোর পালমোনাল বলে একটা ডিজিজ আমরা পাই, যেখানে লাংয়ের পালমারি হাইপারটেনশন ডেভেলপ করে সেখানে, এবং তাকে আমরা সেকেন্ডারি পালমারি হাইপারটেনশন বলি। তো সেই সেকেন্ডারি পালমারি হাইপারটেনশন থেকে আমাদের হার্টের উপরেও এফেক্ট হয়, এবং টু সাম এক্সটেন্ট এটা মানে ইটস নট বিন প্রুভড দ্যাট যে করোনারি কিভাবে এফেক্টেড হয়, বাট এগুলো একটা কোরিলেশন আমাদের বের করার চেষ্টা চলছে। যেহেতু নিকোটিন ডিরেক্টলি এফেক্ট করে আমাদের হার্টের ভেসেলকে, তো সুতরাং এটা মেনলি লাংকে এফেক্ট করে, আর আমাদের লাং অ্যান্ড হার্ট ইজ ইন্টার রিলেটেড, সো ডেফিনেটলি ইট উইল কজ দ্য হার্ট ডিজিজ অলসো। আর কিভাবে নিজেকে আমরা সবসময় সামলে রাখতে পারি? সামলে বলতে যে দেখুন, আমাদের এগুলো বিস্তারিত একটা আলোচনার ব্যাপার, কারণ আমাদের যেই সব পলিউশন এখন হচ্ছে, দ্যাট ম্যাক্সিমাম পলিউশন ইজ ফ্রম ভেহিকেল। সো যাই হোক, সেখানে অনেক লার্জ প্রবলেম। সো গাড়ির সংখ্যা বাড়ছে, মানুষের অটোমোবাইলের প্রতি আগ্রহ বাড়ছে, মানুষের সোশিও ইকোনমিক কন্ডিশনের স্ট্যাটাস বাড়ছে, বা মানুষকে অনেক দূর কাজে যেতে হচ্ছে, আমাদের বড় বড় হাইওয়ে তৈরি হচ্ছে, সেখানে আমরা আমাদের লাইফকে অনেক ইজি করার জন্যে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ড্রাইভ করে চলে যাচ্ছি অফিসে। এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ বেটার, কিন্তু কোনো কিছুর জন্য আমরা কোনো কিছুর ক্ষতি করতে পারবো না। আগে আমাকে নিজেকে দেখতে হবে, তারপরে আমার বাকি জিনিস দেখতে হবে। তো আমি এমন একটা জিনিস ইউজ করলাম যেখানে আমি সোসাইটি পলিউট করলাম, আর সেই সোসাইটি পলিউট করে তার মধ্যে আমি বাস করলাম, আর তারপরে একটা অক্সিজেন সিলিন্ডার ঘাড়ে নিয়ে ঘুরে বেড়ালাম। আমার মনে হয় না যে এই ধরনের সভ্যতার কোনো ভ্যালু আছে। তো এগুলোকে আমাদের একটু রিথিঙ্ক করতে হবে, যে যত আমরা পারবো সোলার সিস্টেম ইউজ করব, যাতে আমাদের ওই পলিকার্বনের যে ধোঁয়াগুলো সেগুলো কম পাই। মাস্ক তো আমাদের ইউজ করতেই পারি আমরা, কিন্তু সেই মাস্ক দিয়ে আমরা কতটা ফ্রেশ এয়ার পাবো সেটা ডাউটফুল।
আর আমরা যে যথেচ্ছভাবে আমাদের এই যে গ্রিনারি গুলোকে নষ্ট করছি, সেইগুলোর দিকে প্রচুর খেয়াল দিতে হবে। একটা গাছ যে কত টন অক্সিজেন সারাদিনে দেয় তার মূল্যায়ন চট করে কেউ নেয় না এবং নিতে চায়ও না যখন সে গাছটা কাটে। ইটস এ ভেরি হার্মফুল ফর সোসাইটি। আই থিঙ্ক একটা সবুজ পরিবেশ একটা আপনার হৃদয়কে সবসময় একটা সব ইয়াং করতে রাখবে। ছোট্ট করে বলে রাখি যে আমাদের সবুজ লাইটের ফ্রিকোয়েন্সি হচ্ছে একদম মিডিলে, যেটা চোখের উপরে এফেক্ট কম করে, যার জন্য আমরা ওই গ্রিন আমাদের ওটির মধ্যে আপনি দেখবেন যে সবুজ জামা কাপড় পরে আমরা অপারেট করি, যাতে আমাদের চোখের মধ্যে স্ট্রেস কম থাকে। তো আমরা চাইবো যে আমাদের সেই পুরোনো গাছপালা আবার ফিরে আসুক, অক্সিজেন লেভেল বাড়ুক, পলিউশন কমুক। এগুলো আমাদের হাতের মধ্যে, এগুলো আমাদের কন্ট্রোলের মধ্যে, এগুলো আমাদের সচেতনতার মধ্যে। তো এগুলো করলে ডেফিনেটলি আমরা নিজেকে সুস্থ রাখতে পারবো। এত মানে একটা ট্রেডিশনাল অ্যাজ ওয়েল অ্যাজ খুব একটা কমপ্লেক্স টপিককে এত সিম্পলি আমাদেরকে বোঝানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করছি আমাদের ভিউয়ার্স আরো প্রশ্ন থাকলে আপনার আমাদের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করবেন। কিন্তু এই আলোচনার পরে আমার মনে হয় সব ভিউয়ার্সদের মধ্যে একটা কনফিডেন্স আসবে কি হেলথ, সায়েন্স, টেকনোলজি সবকে একসঙ্গে নিয়ে অ্যাজ হিউম্যান রেস আমরা এগোতে পারি। থ্যাংক ইউ সো